পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে তুরস্কে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা। এবারে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ কি সত্যিই বদলাচ্ছে। আরও থাকছে ইউক্রেনে দৈনিক 1.5 শতাধিক রাশিয়ার হামলা, বাড়ছে প্রাণহানি। সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 2। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 2। যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় দুপুর 1:33 দিকে শালোডো গ্রামের দক্ষিণের একটি মাঠে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে থাকার খবর পাওয়ায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে 2 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে বিধ্বস্ত এই হেলিকপ্টারটি ছিল AH-64 অ্যাপাচি। এটি কাছের ফোর্ট হুড সেনাঘাঁটিতে অবস্থান করত। ফোর্ট হুড যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্যতম বড় সামরিক ঘাঁটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছেন বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র কিলিপ কোলম্যান। ইউক্রেনে দৈনিক 1.5 শতাধিক রাশিয়ার হামলা, বাড়ছে প্রাণহানি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্থলভাগের সম্মুখ সারিতে বড় ধরনের পরিবর্তন না এলেও আকাশপথে হামলা ক্রমেই তীব্র হচ্ছে। গত মাসে রাশিয়া প্রতিদিন গড়ে 172টি হামলা চালিয়েছে, যেখানে ইউক্রেনের গড় ছিল 28টি। এর ফলে উভয় পক্ষের আক্রমণ সক্ষমতা এখন অনেক ক্ষেত্রে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর ফলে লক্ষ্যবস্তুতে হামলা সফল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতি সপ্তাহে বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষককারী সংস্থা এসিএলইডির পূর্ব ইউরোপ গবেষণা ব্যবস্থাপক ওলহা পেলিসুক বলেন, হামলার ঘটনা ও হতাহতের সংখ্যা দুটোই বেড়েছে। একই সঙ্গে হামলার লক্ষ্যবস্তুর বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংবাদ মাধ্যমে সিএনএন বলছে, গত 1 বছরে রাশিয়ার গভীরে হামলার ক্ষেত্রে ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সক্ষমতা দ্রুত বেড়েছে। জুনের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা বাড়ানোর 40 দিনের অভিযান ঘোষণা করেন। তার শীর্ষ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে। এখন রাশিয়ার তেল শোধনাগার, তেলবাহী ট্যাঙ্কার, বিদ্যুৎ উপকেন্দ্র ও জ্বালানি অবকাঠামো নিয়মিত হামলা চালানো হচ্ছে। পাশাপাশি রুশ সামরিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে অধিকৃত পূর্বাঞ্চলীয় বিমান হামলা বাড়িয়েছে কিয়েভ। রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামেও হামলা হয়েছে। ইউক্রেনীয় সরকার এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে দাবি করছে। অন্যদিকে ইউক্রেনের রেজাটকা ইলেকট্রনিক্সের গুদামেও রাশিয়া হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে বাধ্য করায় ইউক্রেনের অন্যতম কৌশল। একই সঙ্গে মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সহ রাশিয়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধের চাপ সাধারণ রুশ নাগরিক ও দেশটির ব্যবসায়ী মহলের উপরও বাড়ানোর চেষ্টা করছে কিয়েভ। তবে পাল্টা এ হামলায় রাশিয়া ও ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে। গত মাসে রাশিয়া প্রতিদিন গড়ে 127টি হামলা চালিয়েছে, যেখানে ইউক্রেনের গড় ছিল 28টি। জুলাইয়ে রাশিয়া ইউক্রেনে 139টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এবছর 1 মাসে যা সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ কি সত্যিই বদলাচ্ছে? সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে একটি নতুন নিরাপত্তা জোটের সূচনা করছে। ইরানের হুমকি মোকাবেলা, যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং ইসরায়েলের আঞ্চলিক প্রভাবের পাল্টা ভারসাম্য তৈরির লক্ষ্যেই তিনি শক্তিশালী মুসলিম দেশের এই জোট বলে ধারণা করা হচ্ছে। ইসলামের পবিত্রতম শহর মক্কায় এই চুক্তিটি সই হয়েছে। এতে ন্যাটোর আদলে একটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, 3 দেশের যে কোনো একটির উপর হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে বিশ্লেষকেরা মনে করছেন বাস্তবে এই ধারা প্রয়োগের সম্ভাবনা কম, কারণ চলমান মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে পাকিস্তান ও তুরস্ক মধ্যস্থতার ভূমিকায় রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রায় 6 মাস ধরে চললেও এখন পর্যন্ত ইরানকে চূড়ান্তভাবে দুর্বল করতে পারেনি যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরান হরমুজ প্রণালী ও আশপাশের নৌপথে চলাচল বাধাগ্রস্ত করছে এবং তাদের মিত্র হুতিরা লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।
এই অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও ইরান ও তার মিত্রদের ছোড়া সব ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয়নি। এর ফলে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব নির্ভর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে আঞ্চলিক দেশগুলোকে। তুরস্কে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনাও। ন্যাটোর শীর্ষ সম্মেলন চলাকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার শক কষেছিল ইরানি এজেন্টেরা। তবে শেষ মুহূর্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে এক অভিনব ছদ্মবেশী অভিযানে তাকে নিরাপদে উদ্ধার করে মার্কিন নিরাপত্তা সংস্থা সিক্রেট সার্ভিস। এ প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনকে ট্রাম্প যে হোটেলের কোনো তলায় অবস্থান করছেন তার নিখুঁত তথ্য পৌঁছে যায় ইরানি এজেন্টদের হাতে। এমনকি ট্রাম্পকে বহনকারী বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতিও ছিল তাদের। এছাড়া সম্মেলন স্থলের খুব কাছে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ এক সন্দেহভাজনকে চিহ্নিত করেন গোয়েন্দারা। হুমকি এতটাই মারাত্মক ছিল যে সিক্রেট সার্ভিস কৌশল পরিবর্তন করে প্রথমে ট্রাম্পকে সবার সামনে তার এয়ারফোর্স ওয়ান বিমানে তোলা হয়। এরপর গোপনে একটি ক্যাটারিং কন্টেইনারে লুকিয়ে বিমানবন্দর থেকে বের করে অন্য একটি সামরিক বিমানে চড়িয়ে তাকে দ্রুত তুরস্ক থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মূল এয়ারফোর্স ওয়ান বিমানটি যথারীতি যুক্তরাজ্যের উদ্দেশ্যে উড্ডয়ন করে। তবে মূল বিমানে থাকা শীর্ষ কর্মকর্তাদের এই গোপন উদ্ধার পরিকল্পনা সম্পর্কে কিছু জানানো হয়নি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সহ সাংবাদিক ও কর্মীদের না জানিয়ে পুরো বিমানটিকে এক ধরনের নকল লক্ষ্যবস্তু হিসাবে ব্যবহার করা হয়। মক্কা চুক্তিতে মিশরকে যুক্ত করতে রাজি নয় সৌদি, কিন্তু কেন তারা সিসি সরকারের উপর বিরক্ত? তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে গত সপ্তাহে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে মিশরকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছিল সৌদি আরব। মিশরকে চুক্তিতে অন্তর্ভুক্ত করার পক্ষে তুরস্ক জোর দিলেও সৌদি আরব এতে রাজি হয়নি। ওই আলোচনার বিষয়ে অবগত তিনটি সৌদি সূত্র মিডল ইস্ট আইকে একথা জানিয়েছেন। ওইসব সূত্রের একজন সৌদি রাজপরিবারের সাবেক এক জ্যেষ্ঠ উপদেষ্টা তিনি বলেন, রিয়াদ চায়নি মিশর অন্তত এখনই এই চুক্তিতে যোগ দিক। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিন সৌদি কর্মকর্তার কেউই নাম প্রকাশে রাজি হয়নি। তারা প্রত্যেকে বলেছেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের প্রতি অসন্তোষ থেকেই সৌদি আরব এমন অবস্থান নিয়েছে। রিয়াদের ধারণা, একসময় মিশরের যে কৌশলগত ও সামরিক গুরুত্ব ছিল তা এখন আর নেই। মুসলিমদের পবিত্র নগরী মক্কায় গত শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি অনুযায়ী যে কোনো একটি দেশের উপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার উপর হামলা হিসাবে বিবেচনা করা হবে। সৌদি কর্মকর্তারা একে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের একটি ব্যবস্থা হিসাবে উল্লেখ করেছেন। তবে কিভাবে এটি বাস্তবায়ন করা হবে, কোন পরিস্থিতিতে এটি কার্যকর হবে এবং সংকটের সময় যৌথ সামরিক সহায়তা কিভাবে দেওয়া হবে, এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সূত্রগুলোর মতে, মিশরকে এ চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিরোধিতার পেছনে রিয়াদ ও কায়রোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা ও ভূমিকা রেখেছে। কর্মকর্তারা বলেন, মিশরে 2013 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে সিসি ক্ষমতায় আসার পর তার সরকারের সবচেয়ে বড় আর্থিক স্বার্থক ছিল সৌদি আরব। তবে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে মিশরের কাছ থেকে পাল্টা সমর্থন না পাওয়ায় সৌদি আরব ধীরে ধীরে হতাশা হয়ে পড়ছে। সৌদি সূত্রগুলো বলছে, সংযুক্ত আরব আমিরাতের প্রতি কায়রোর নির্ভরশীলতা নিয়েও রিয়াদের উদ্বেগ বাড়ছে। বিশেষ করে দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আবুধাবির সমর্থন দেওয়া নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধের পর এই উদ্বেগ আরও বেড়েছে।